গণতন্ত্র এটা অক্সিজেনের মতো, যেটা না থাকলে পর প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। সভ্য সমাজের অস্তিত্ব গণতন্ত্র না থাকলে পর বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই গণতন্ত্র আমাদের সংবিধানে যা বলা হয়েছে এটা থাকবে কিনা? ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ যা আমাদের সংবিধানের মধ্যে প্রতিফলিত হয়েছে, এই নৈতিক মৌলিক দৃষ্টিভঙ্গি রক্ষা করা যাবে কিনা, এই প্রশ্ন এবারকার নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে উপস্থিত হয়েছে। কারণ আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারের 10 বছরের একটানা শাসনে যে নীতি, যে দৃষ্টিভঙ্গি, কার্যক্রম নিয়ে বিজেপি সরকার চলবার চেষ্টা করছে, তার ফলশ্রুতিতে এই প্রসঙ্গগুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তার সাথে আরো প্রশ্ন, মানুষ হিসেবে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, খেয়ে পড়ে অস্তিত্ব আমরা রক্ষা করতে পারবো কিনা। কারণ অর্থনৈতিক পরিস্থিতিকে এমন একটা জায়গায় লুটেরাদের স্বার্থে বিজেপি সরকার নিয়ে গেছে, মানুষের সমস্যাকে এরা সমস্যা বলেই মনে করে না, লুটেরাদের স্বার্থ রক্ষা করার জন্য দিবারাত্র অতিরিক্ত পরিশ্রম করে চলেছে। এই যে মৌলিক বিষয়গুলো, এগুলো নির্ধারিত হবে, নির্ণীত হবে এবারকার লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। যদি বিজেপি কৌশল করে, কায়দা করে আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসতে পারে, তাহলে যে মূল বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থিত করার চেষ্টা করলাম, এগুলো ধ্বংস হয়ে গেল। এ কারণে ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত এবারকার 18তম লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবার জন্য আওয়াজ উঠেছে। গণতন্ত্রের মূল কথা, মানুষ স্বাধীনভাবে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মনের ভাব প্রকাশ করবেন, ব্যক্ত করবেন, সমালোচনার অধিকার ভোগ করবেন। রাষ্ট্রের যারা ধারক বাহক, তাদের কাছে নিজেদের ভাবনা, চিন্তা, বিকল্প, পরামর্শ উপস্থিত করবেন। স্বাধীনভাবে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দল গঠন করবেন, নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবেন, না চাইলে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবেন না। নির্বাচনের লড়াই না করলে পর জনগণের স্বার্থে কাজ করা যায় না। কোথায় ঠিক হয়েছে, কে বলেছে? সংবাদ মাধ্যম আমাদের দেশের গণতন্ত্রের চতুর্থ কলম বলে সবাই বলেন, ব্যক্ত করেন। তারা দেখবেন, শুনবেন, উপলব্ধি করবেন, তাদের ভাবনা চিন্তা জনগণের সামনে এই প্রচার মাধ্যমের কে ভিত্তি করে উপস্থিত করবেন, তাদের মতো করে তারা মূল্যায়ন করবেন। এই যে সাধারণ বিষয়গুলি বলা হলো, এই বিষয়গুলো আক্রান্ত, এগুলো কথার কথা না। বিশেষ করে ত্রিপুরার মানুষ
আপনারা তো হাড়ে হাড়ে উপলব্ধি করছেন এই 6 বছরের বিজেপি শাসন। নির্বাচন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভিত্তি। 5 বছর পর পর ভোট হবে। এই নির্বাচন যাতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সরকারের নির্দেশে না চলে স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো, তার জন্য আমাদের সংবিধান এই নির্বাচন কমিশনকে স্বাতন্ত্র্য রক্ষা করে নির্বাচন পরিচালনার প্রশ্নে কতগুলো অধিকার দিয়েছে। এবং তাদের মূল দায়িত্ব হচ্ছে শাসক দল অশাসক দল সবাইকে সমান অধিকার দিতে হবে। শাসক দলকে বিশেষ সুযোগ, অশাসক দল যারা, বিরোধী দল যারা, তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা এটা চলতে পারে না। যারাই এই অধিকারের উপর আক্রমণ করবে তাদের বিরুদ্ধে আপাত দৃষ্টিতে যতই শক্তিশালী তাদের মনে হোক না কেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন দৃঢ়, বলিষ্ঠ, কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের দেশের নির্বাচন কমিশনের অবস্থাটা কি? মুখ্য নির্বাচন কমিশনার এবং তার সঙ্গে আরো 2 জন সদস্য, 3 জনকে নিয়ে নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত এদেরকে ঠিক করার দায়িত্ব ছিল চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং আমাদের লোকসভার বিরোধী দলের নেতা। যদি বিরোধী দল তার স্বীকৃতি পেতে গেল পরে যত আসন পাওয়া দরকার সে আসন যদি না পায়, বিরোধী গোষ্ঠীর মধ্যে যে বৃহত্তম গোষ্ঠী তার নেতা নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এই ধারা পরিবর্তন করে নতুন পদ্ধতি কায়েম করেছে। প্রধানমন্ত্রীর চিফ জাস্টিসকে বাদ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পছন্দ মতো একজন বরিষ্ঠ মন্ত্রীকে সেখানে ঢোকাবেন আর বিরোধী দলের নেতা থাকবেন। তার অর্থটা কি? 3 জনের মধ্যে 2 জন শাসক দলের। মতের অমিল হলেই ভোটাভুটি হবে, ভোটাভুটি হলে পরেই শাসক দলের পক্ষে 2 ভোট, শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের নেতা তার ভোট যাবে উল্টো। তাহলে শাসন ক্ষমতায় যারা, তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে বগল দাবা করে ফেললেন। এই কমিশন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের সরকার তৈরি হবে, সেই নির্বাচন কতটা যথার্থ হবে এই প্রশ্ন উঠে গেছে। এর সাথে গণতন্ত্রের একটা নিবিড় সম্পর্ক, নিগুড় সম্পর্ক। ধর্মনিরপেক্ষতা আমি শুনছিলাম আস্তে আস্তে সমাজ চক্রবর্তী বলছিলেন, দূর থেকে শোনা যাচ্ছিল, সম্ভবত এই বিষয় নিয়ে তিনি কথা বলবার চেষ্টা করেছেন। একজন খেলোয়াড়ের ধর্মীয় পরিচয় উপস্থিত করতে গিয়ে এটাই হচ্ছে ভারতবর্ষ। আমি সেখানে যাচ্ছি না। ধর্মনিরপেক্ষতার মূল কথা কি? ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু ধর্মের বিরোধিতা না। এটা আমাদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করবার জন্য প্রতিক্রিয়াশীল শক্তি আরএসএস, বিজেপি সহ জনগণের মধ্যে এই কুৎসিত ব্যাখ্যা উপস্থিত করার চেষ্টা করে। না, ধর্ম নিরপেক্ষতা ধর্মের বিরোধিতা না। আমাদের দেশে সংবিধানে ধর্ম নিরপেক্ষতার অন্তর্ভুক্ত হওয়ার পেছনে ঐতিহাসিক কারণ হচ্ছে ধর্মের কথা বলে ভারতবর্ষের জনগণকে 2 ভাগে বিভক্ত করে পাকিস্তান হিন্দুস্তান রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। স্বাধীন যে ভারতবর্ষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই বিভিন্ন ধর্মের মানুষ আছে। আর যাতে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কথা বলে ভারতবর্ষকে ভেতর থেকে বাইরে থেকে কেউ টুকরো করতে না পারে, ভাগ করতে না পারে, আমাদের দেশের একতা, সংহতি, সার্বভৌমত্ব আমরা যাতে বজায় রেখে মাটির তলার সম্পদ, মাটির উপর সম্পদ, মানব সম্পদ, এই 3 মহা সম্পদকে ঐক্যবদ্ধ করে তার উপর ভিত্তি করে পৃথিবীর দরবারে ভারতবর্ষকে সামনের সারির অন্যতম রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্ম নিরপেক্ষতার মতাদর্শ গ্রহণ করা হয়েছে। তার মূল কথা কি? ধর্ম যার যার, আপনি চাইলে ধর্ম করতে পারেন, না চাইলে আপনি ধর্ম নাও করতে পারেন।
তাতে আপনার নাগরিকত্বের অধিকারে আঘাত আসবে না, ভোটের অধিকারে আঘাত আসবে না। আপনি একটা ধর্ম করছেন, আপনি চাইলে ধর্ম পরিবর্তন করে অন্য আরেকটা ধর্ম নিতে পারেন, তাতেও আপনার অধিকারের উপর আঘাত আসছে না। আমি যে সংবিধানের কথা বলছি, এই সংবিধান প্রণেতা কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তিনি তো হিন্দু ধর্মের অবলম্বী ছিলেন। সেই ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার দলিত মানুষকে নিয়ে তিনি বুদ্ধ ধর্মের অনুরাগী হলেন কেন? তিনি নিজেই সমালোচনা করেছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে। কোথায় এই ধর্ম? তো আমরা যারা দলিত, মথিত, পেছনে পড়া, অর্থনীতি থেকে আরম্ভ করে সংস্কৃতি, কৃষ্টি এবং সামাজিক সব দিক থেকে আমরা অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, আমাদের দিকে তো এই ধর্ম ফিরে তাকায় না। তাহলে এই ধর্মের স্বার্থ তলায় আমাদের বেঁচে থাকবার অধিকারই তো এখানে বিপন্ন। সেদিক থেকে এই ধর্ম ছেড়ে তিনি বুদ্ধ ধর্ম অবলম্বন করেছেন। কই তার জন্য তার নাগরিকত্বের অধিকার থেকে হরণ করতে পারেনি? তাই যদি হতো তাহলে আমাদের দেশের সংবিধান তৈরি করার যে আপনার কমিটি, সেই কমিটির চেয়ারম্যান তিনি কি করে হতেন? তিনি তো কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। কাজেই ধর্ম পরিবর্তন করলে আপনি অধিকার হারাবেন, এ তো হতে পারে না। কাজে এই জায়গাটাতে মূল কথা হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, সমস্ত ধর্ম রাষ্ট্রের চোখের সমান। বিশেষ কোন ধর্মের প্রতি রাষ্ট্র বা রাষ্ট্রের নেতৃত্ব বিশেষ আনুকূল্য, অনুরাগ দেখাতে পারবেন না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তিনি ধর্মের অনুরাগী হতেই পারেন, কিন্তু সমস্ত আচরণ করবেন নিজের বাড়িতে। তার মনে রাখতে হবে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং তার বাহ্যিক এই ধর্মাচরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে, এটা করা যাবে না। বাড়িতে করবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানছেন এটা। রাম মন্দির উদ্বোধন থেকে শুরু করে নতুন পার্লামেন্ট ভবন দরকার ছিল না। 550 জন সদস্য, 543 জন সরাসরি নির্বাচিত হন, বাকিরা মনোনীত হন। কিন্তু এই পার্লামেন্ট ভবনে 600 মতো মানুষ বসতে পারে, বসার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। তাহলে নতুন বাড়িটা কেন? নাম খুদাই করতে হবে। এই বাড়ি যখন তৈরি হলো না, সামনে ভোট, নিজের দিকে সমস্ত প্রচারের আলো কেন্দ্রীভূত করবার জন্য এই ভবন তিনি উদ্বোধন করলেন। তা তো ধর্মীয় অনুশাসন মেনে। ভাবটা এরকম যেন রাজার অবর্তমানে রাজপুত্র রাজসিংহাসনে বসতে যাচ্ছেন, তাতে গিয়ে রাজার অবর্তমানে রাজার দণ্ড রাজপুত্রের হাতে এই রাজ পরিবারের যিনি বা যারা পূজারী তারা এটা তুলে দেবেন। আমরা দেখলাম স্বাধীন ভারতবর্ষে প্রথম নতুন আমাদের পার্লামেন্ট ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই কাণ্ডটা করলেন। তাহলে সংবিধানের বিরুদ্ধে আক্রমণটা কে করলো? গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন আমাদের যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ, তার উপর কে আক্রমণ করলো? প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের সংবিধানের 14 নম্বর ধারায় নাগরিকত্ব পেতে গেলে পরে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, ধর্মের কোনো প্রশ্ন নাই। এখন এই বিজেপি সরকার পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, সেখান থেকে যারা ভারতবর্ষে আসবেন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে বলেছেন মুসলমান ছাড়া বাকি যারা অন্য ধর্মের লোক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলমানদের দেওয়া হবে না। তার অর্থটা কি? তাহলে সংবিধানের 14 নম্বর ধারাকে উপেক্ষা করে কা বলে যে আইনটা সংশোধন করলেন, তাতে সংবিধানের মৌলিক যে ভিত্তিটা তাকে আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ধর্মকে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রাক শর্ত করে ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে দিয়েছেন কে? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার। তাহলে এই যে ধর্ম নিরপেক্ষতার মতাদর্শ যাকে ভিত্তি করে আমাদের দেশের একতা, সংহতি, সার্বভৌমত্ব রক্ষা করে আমরা এগিয়ে যেতে চাইছি,
পৃথিবীর দরবারে ভারতবর্ষকে প্রথম সারির অন্যতম একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছি, এই মানুষকে যদি ধর্মের ভিত্তিতে ভাগ করে দেই তাহলে কি করে এটা সম্ভব হবে? কে করছেন এটা? বিজেপি করছে, আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, এরা করছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তৈরি করা যাবে না। ভোটের লড়াইয়ে ধর্মের উস্কানি দিয়ে ভোট চাওয়া যাবে না। যদি ধর্মের উস্কানি দিয়ে কেউ ভোট পেয়ে নির্বাচিত হন, এর বিরুদ্ধে যদি কেউ কোর্টে যায়, প্রমাণ যদি করা যায় তথ্য দিয়ে, এবং এ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে যিনি জিতলেন এটা বাতিল হয়ে যাবে। যাকে পরাস্ত করে জিতলেন তাকেই নির্বাচিত বলে ঘোষণা করা হবে, অথবা নতুন করে নির্বাচন হবে। 52 সালের পর থেকে ভারতবর্ষে যাবৎ এই ধরনের মামলা বহু হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার যে পাঠ্যপুস্তক, তাতেও বলা হয়েছে ধর্মের বিষয়বস্তু তার মধ্যে নিয়ে ঘাটাঘাটি করা যাবে না। বড় হোক, বুঝবার ক্ষমতা অর্জন করো, ভালো মন্দ বিচার করার ক্ষমতা অর্জন করো, তখন তারা ঠিক করবে, ধর্ম নিয়ে পড়বে, বুঝবে, যা চিন্তা করবে কোন ধর্ম করবে কোন ধর্ম করবে না, তারা ঠিক করবে। কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে যাদের নিয়ে আমরা অ আ ক খ 1 2 3 4 ABCD 1 2 3 4 এর মধ্য দিয়ে আস্তে আস্তে বড় করছি, তাদের মাথায় এই ধর্মের পোকাটা কেন আমরা ঢুকিয়ে দেব? এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এই সমস্তটা জিনিসের বিরুদ্ধে কে আক্রমণ সংগঠিত করছে? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। কাজে এই যে কথাগুলো আপনাদের সামনে আমরা বলছি, এগুলি তৈরি করা কথা, কল্পিত কথা, কষ্টকল্পিত চিন্তা। এই জায়গায় আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একে যদি রোখা না যায়, এই ভারতবর্ষের অস্তিত্বই বিপন্ন হবে। আজকে কি দেখা যাচ্ছে? নির্বাচন এটা প্রহসনে পরিণত করে ফেলেছে বিজেপি। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 18 নির্বাচনের পর 18তে যদি বামফ্রন্ট সরকারেরা থাকে, তাহলে তো বিজেপি সরকারই আসতে পারে না, কারণ বামফ্রন্ট সরকার গণতন্ত্রের পূজারী। আমি আজকে দেখলাম তাদের কোন নেতা বলছেন বামফ্রন্ট থেকে গণতন্ত্র ধ্বংস করেছে, এখন নাকি ত্রিপুরায় গণতন্ত্রের জন্য, দেশে গণতন্ত্রের জন্য বামফ্রন্ট হাহাকার করছে। যেই ভদ্রলোক বলছেন, তিনি তো ইতিহাসের বিকৃত বক্তব্য উপস্থিত করছেন। তিনি ভুলে যাচ্ছেন কোন সময়ে বিজেপি এই রাজ্যের সরকারে আসলেন। এরপর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত, নগর, এডিসি, লোকসভা এবং 2023-এর বিধানসভার নির্বাচন, সব মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। দেশের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে সরকারের থেকে বিজেপি পরাস্ত হচ্ছে, অথবা সরকারের বাইরে থেকে সরকার আসবার চেষ্টা করছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে না। এরকম জায়গায় কোটি কোটি টাকা খরচ করে বিরোধী দলের প্রার্থীদের কিনে নিয়ে বাজারে লাখ উমরের মতো এরা সরকার দখল করছে, অথবা সরকারের টিকে থাকছে। এটা কোন গণতন্ত্র? তো প্রহসন কে করছে? বিজেপি করছে, আরএসএস করছে। টাকা কোত্থেকে আসছে? ওই যে আপনারা শুনেছেন, ইলেকশন বন্ড। প্রথম থেকে আমরা বিরোধিতা করেছি। এটা দুর্নীতি, কালো টাকাকে সাদা করে রাস্তা, বিজেপির তহবিলে টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা। 500 পৃষ্ঠার দলিল বেরিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এটা অ্যানালাইসিস করে মানুষ দেখাচ্ছেন এখন পর্যন্ত যত টাকা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে বিভিন্ন দলের তহবিলে দিয়েছেন, তার মধ্যে বড় অংশ হচ্ছে কালো টাকা। তার 48 থেকে 52 টাকা বিজেপির তহবিলে গেছে। সেই টাকা খরচ করে দল ভাঙিয়ে এমএলএ এমপি কিনে বেচে এরা সরকারের টিকে থাকবার চেষ্টা করছে। আপনি চান এই নির্বাচন? অর্থ কি? এর জন্য ব্রিটিশ হারিয়েছেন, এর জন্য এই সংবিধান তৈরি করেছেন। আমরা এই কারণে প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থিত করছি। এটা মনের খায়েশ থেকে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। এটা সাধারণ নির্বাচন না, সাধারণ নির্বাচন না। কি দেখা যাচ্ছে? ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠান।
রেভিনিউ ট্যাক্স আদায় করা ঠিক মতো আদায় হচ্ছে কি হচ্ছে না, কে দিচ্ছে দিচ্ছে না দেখবার জন্য দপ্তর, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স স্বাধীন, ইলেকশন কমিশনের মতো আমাদের সংবিধান নিরপেক্ষতা বজায় রেখে এই তিনটি প্রতিষ্ঠান যাতে ভূমিকা নিতে পারে রাষ্ট্রকে মজবুত করবার জন্য, এদেরকে এখন দেখা যাচ্ছে বিজেপি ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। বিশেষ করে এদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে সারা ভারতবর্ষে, পরাস্ত করো বিকল্প জনমুখী একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ধর্ম নিরপেক্ষতার আদর্শে যারা বলিয়ান, এরকম একটা সরকার তৈরি করো। এদের নেতাদেরকে বাছাই করে করে তাদের কণ্ঠ স্তব্ধ করবার জন্য অথবা জেলখানায় তারা নিক্ষেপ করবার চেষ্টা করছে, ব্যবহার করছে এই সংস্থাগুলোকে। এটা কোন গণতন্ত্র? পার্লামেন্ট সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটা শুধু ভোট দিয়ে এমপি তৈরি করা না। এই পার্লামেন্টের মধ্যে শাসক দল বিরোধী দল কথা বলবে, শাসকরা সংখ্যায় বেশি, বিরোধীরা সংখ্যায় কম, তার জন্যই তারা বিরোধী। কিন্তু বিরোধীরা সংখ্যায় কম বলে তাদের কথা শাসকরা শুনবে না, এটা তো হতে পারে না। এটা তো গণতন্ত্র না। এরা তো জনগণের প্রতিনিধিত্ব করছে। জনগণের ভাবনা চিন্তা এর পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের জীবনের যে অভিজ্ঞতা তাকে পাথেয় করে পার্লামেন্টের মধ্যে তারা কথা বলবেন, হয় পার্লামেন্ট অথবা রাজ্যসভা, আপার হাউস লোয়ার হাউস। শাসক দলের দায়িত্ব হচ্ছে নিজেরা কম কথা বলে বিরোধীদের কথা বলতে দেওয়া, বিরোধীদের দৃষ্টিতে শাসক দলের দুর্বলতা কোথায়, খামতি কোথায়, ঘাটতি কোথায়, কি করা উচিত, মানুষ কি ভাবছেন তাদের অবস্থান সম্পর্কে এটা জানবার চেষ্টা করা। এটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। এবং তার উপর ভিত্তি করে শাসক দল যদি সত্যিই গণতান্ত্রিক হয়, সংখ্যা গরিষ্ঠতার জুড়ে যা কিছু সিদ্ধান্ত নিতে পারলেও তারা বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের উপস্থাপিত কর্মসূচি এই সমস্ত আলোচনা শোনার পর সংশোধন করতে পারে। আমরা তো রাজ্য বিধানসভায় চালিয়েছি। আজকে আপনাদের এই কেন্দ্রের যিনি প্রার্থী তিনি এসছেন, তিনি বলবেন, তাকে জিজ্ঞেস করে দেখবেন তো সংখ্যা জুড়ে তারা যখন বিরোধী দলে বসে বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বিকল্প প্রস্তাব রাখতেন, বহু প্রস্তাব সংখ্যা জুড়ে পাস না করিয়ে স্থগিত করে নতুন কমিটি তৈরি করে তাদের কাছে পাঠিয়ে সময় নিয়েছি আমরা। তাদের অনেক পরামর্শ মনে হয়েছে এগুলো সঙ্গত, তাদের সঙ্গে কথা বলে আমরা গ্রহণ করছি। দিস ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। এখন কি হচ্ছে পার্লামেন্টে, কি হচ্ছে আপনারা দেখেছেন এই লাস্ট সেশনগুলো। তার আগে 146 জন এমপি লোকসভায় রাজ্যসভায় বের করে দিল। সংসদ চলাকালীন সময়ে ঢুকবার অধিকার নাই। আর এই সময় একটার পর একটা কালো আইন যা ব্রিটিশ সাম্রাজ্যবাদ তৈরি করেছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে পর্যদস্ত করার জন্য, স্বাধীন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বিচারপতিরা বারবার প্রশ্ন তুলেছেন, এই আইনগুলো কেন আমরা এখনো বাঁচিয়ে রেখেছি, এগুলো কেন আমরা বাতিল করছি না। এর রেস ধরে উল্টো দেখা গেল বিজেপি সরকার এই কালো আইনকে আরো শক্তিশালী করলো গণতান্ত্রিক আন্দোলন, জনগণের আন্দোলন দাবি রাখবার জন্য এই কালো আইন পাশ করে নিল। পার্লামেন্টে কোথায় থাকলো? বিরোধী দলের অস্তিত্বের অর্থটা কি? গণতন্ত্রের অস্তিত্বের অর্থটা কি? এই যে ঘটনাগুলো, এইগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাগুলো আপনাদের সামনে বলছি। এগুলো কথার কথা না, কল্পিত কথা না। কাজেই প্রশ্নটা এখানে উঠেছে, এই যে আক্রমণগুলো চারিদিক থেকে তারা সংগঠিত করছে কেন? একদলীয় স্বৈরশাসন কায়েম করার জন্য, যার মধ্যে লুক্কায়িত আছে ফ্যাসিস্ট ভাবনা। ফ্যাসিস্ট ভাবনা মানে নেতা পূবকে পশ্চিম বলবেন, পশ্চিমকে পূব বলবেন, উত্তরকে দক্ষিণ বলবেন, দক্ষিণকে উত্তর বলবেন, আপনাকে মাথা নোয়াতে হবে। সূর্যকে চাঁদ, চাঁদকে সূর্য, এটাই বলতে হবে, ঠিক আছে। না হলে পরে আপনি দেশদ্রোহী, আপনার জায়গা কারান্তরালয়। চান এরকম ব্যবস্থা? চান? আমরা বিশ্বাস করি না। আমাদের দেশের মানুষ এরকম একটা ব্যবস্থা ভারতবর্ষ প্রতিষ্ঠিত হোক এটা চাইতে পারে।
কিন্তু সুযোগটা কি নিচ্ছে? বিজেপি দলের বিরুদ্ধে যারা এই নীতিগুলির বিরুদ্ধে যারা কথাবার্তা বলছেন, নানা দলে বিভক্ত, ভোটটাকে ছত্রখান করে দিয়ে নিজেরা কম ভোট পেয়ে অধিকাংশ আসন দখল করে কম ভোটের জোরে সরকার চালাচ্ছে। এই জায়গাটায় বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আওয়াজ তুলেছে, বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেওয়া যাবে না। যত বেশি ভোট বিজেপির বিরুদ্ধে একটা জায়গায় আমরা আনতে পারি, তার চেষ্টা আমাদের করতে হবে। এটা যদি আমরা করতে পারি, বিজেপিকে পরাস্ত করা কঠিন না। এটা তো ইতিহাসের অভিজ্ঞতা। মোরারজি দেশাই কি করে প্রধানমন্ত্রী হলেন, ভিপি সিং কি করে প্রধানমন্ত্রী হলেন, দেবেগৌড়া কি করে প্রধানমন্ত্রী হলেন, ডক্টর মনমোহন সিং কি করে প্রধানমন্ত্রী হলেন। ইতিহাসের খবর যারা রাখেন, চর্চা যারা করেন, তারা জানেন তো। এভাবেই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে প্রধান প্রতিবন্ধকতা যারা তৈরি করেছিল রাষ্ট্র ক্ষমতায় বসে, তাদেরকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র ফিরে আনবার প্রশ্নে এদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে বিকল্প সরকার তৈরি করেছিল। সেটা যদি সেদিন করা যায়, ব্রিটিশকে যদি তাড়ানো যায়, সংবিধান যদি আমরা হাতে নিতে পারি, যে সংবিধান আমাদের ক্ষমতা দিয়েছে, এগুলি যারা হরণ করার চেষ্টা করছে তাদেরকে ক্ষমতাচ্যুত করে নতুন ভারত ভিন্ন পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হতে পারি, কে বলেছে আমরা পারবো না? না পারার তো কোনো কারণ নেই। এই জায়গায় আত্মবিশ্বাস আমাদের বলিয়ান হতে হবে। আমি যেটা বলতে চাই, আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি, 2023 নির্বাচনের অভিজ্ঞতা কি? বিজেপি কি জয়যুক্ত হয়েছে? না তো, 39টা ভোট পেয়েছে, এবং এই 39টা ভোট হকের ভোট না। এখানে 10 থেকে 15% ভোট জবরদস্তির ভোট। আপনি ভোট দিতে পারেননি, বাড়ি থেকে বেরোতে দেয়নি, ভোট দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, ভোট দিতে ঢুকেছেন, মুখোমুখি দাঁড়িয়ে আপনাকে বলছে ওই জায়গায় টিপতে হবে, না হলে পরে কিন্তু বাড়িতে ফিরে যেতে পারবেন। এটাই তো ঘটনা। কাজে এদের যে 39 ভোট 51 থেকে নেমে যেটা 39-এ চলে আসতো, এই 39 ভোটও বিজেপির প্রকৃত ভোট না। এটা 22, 25, 27-এর বেশি না। কে করেছে এটা? আপনারা করেছেন। আমরা আবেদন রেখেছিলাম, বামফ্রন্ট কংগ্রেস একসাথে মিলে, কংগ্রেস 13টা আসনে লড়াই করেছে, আমরা 47টা আসনে লড়াই করেছি। 46টাতে সরাসরি 7 রামনগর বিধানসভা কেন্দ্রে একজন নিরপেক্ষ প্রার্থীকে আমরা সমর্থন করেছি, আওয়াজ দিয়েছিলাম। আপনারা নিজেরাই বুঝতে পারছেন ভুল করে ফেলেছেন। জনবিরোধী শাসন চলছে, অত্যাচারী শাসন চলছে, একদলীয় শাসন চলছে। বাঁচতে চান, অস্তিত্ব রক্ষা করতে চান, এদেরকে ছুঁড়ে ফেলুন। এটা বিকল্প সরকার তৈরি করার চেষ্টা করুন, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জনমুখী। মানুষ এই আহ্বানে সাড়া দিয়েছেন। এই যে বিধানসভা কেন্দ্রে যখন মিটিং করছি আমরা, ঘর থেকে বেরোতে পারেনি মানুষ 5টা বছর। এই কেন্দ্রে যিনি একসময় এই বিধানসভা বিজেপি শাসনের প্রথম স্পিকার ছিলেন, তাকেই তো পরাস্ত করেছেন আপনারা। রামুকে আপনারা জয়যুক্ত করেছেন। কজন চিনিয়ে রামুকে? এটা সাধারণ গরিব ঘরের, অন্যের বাড়িতে কাজ করে কোনো মতো ছেলেটাকে বড় করেছেন, সেই ঘরের সন্তান রামু। ঠিক মতো দাঁড়িয়ে আমি দেখেছি, এই মাঠে দাঁড়িয়ে প্রথম যখন তাকে বক্তৃতা মঞ্চে তুলে দিয়ে বললাম বলো, সে তো খাবি খাচ্ছিল। কি বলবো আমি? আরে তুমি মাস্টার, ছাত্র পড়া? বলো আমি তো ছাত্র পড়াই, কিন্তু আমি তো এইভাবে মিটিংয়ে কথা বলতে অভ্যস্ত না। যা পারো তাই বলো, মানুষের প্রতি তুমি শ্রদ্ধা জানাও। তাকেই তো আপনারা জিতিয়েছেন। কে বলেছে আপনারা পারেন না? যদি আরেকটা দল বামফ্রন্টের বিরুদ্ধে আলখাল্লা করে, জনগণের মধ্যে যে বামফ্রন্ট বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ, তাকে আঁচ করতে পেরে বামফ্রন্ট বিরোধী কথা বলে, বিশেষ করে উপজাতিদের ভোট যাতে বামফ্রন্টের দিকে আসতে না পারে তা আটকাবার জন্য 42 আসনে প্রার্থী দাঁড় করিয়ে দিল। 20 আসনে রিজার্ভ আছে উপজাতিদের, বাকি 42টা আসনে উপজাতিদের জন্য রিজার্ভ না, 2-3টা আছে তফসিলিদের জন্য রিজার্ভ। এটা যদি না করে 19 ভাগ ভোট তারা পায়,
তাহলে তো এই সরকারটা থাকে না। তার তো যে 31টা 32টা আসন পেয়েছে এগুলি পায় না। বামফ্রন্ট কংগ্রেসের আসন বাড়ে, এটা ক্ষমতাচ্যুত হয়। এবং এত কম ভোট নিয়ে ত্রিপুরায় 52 সালের পর থেকে যে সরকার তৈরি হচ্ছে, আমি বিধানসভার কথা যদি বলি আরো পর, কোন সরকার এত কম ভোটে ত্রিপুরা এর আগে তৈরি হয়। তাহলে এই যে ঘটনার দৃষ্টান্ত কে স্থাপন করলো? আপনারা ভয় পাচ্ছেন তো, বুঝতে পারছি আমি। এই মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি। এই মাঠে আমাদের মিটিং ডাকলে জায়গা হতো না, রাস্তায় দাঁড়াতে। এখন সবার মাথা, এরা তো আরো 4.5 বছর কি জানি হয়, কি জানি হয়। কিন্তু লোকসভার ভোট এ নিয়ে আমাদের মাথা কামিয়ে কি লাভ? যদি না ঘামান, ঘর থেকে যদি না বেরোন, অস্তিত্ব রক্ষা করতে পারবেন যদি মনে করেন জিনিসের দাম কমবে, কমবে না। সস্তায় রেশন পাবেন না, আপনার ছেলে কাজ পাবে না, মাথা গুজার জায়গা পাবেন না। ইজ্জত সম্ভ্রম নিয়ে মানুষের মতো বেঁচে থাকবার জন্মগত অধিকার, এই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত হবে। কার কাছে কেন ভয় পাচ্ছে? ওরা ভয় পেয়েছে, তার জন্য একের পর এক অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দা তারা অনুসরণ করছে। আপনি কেন ভয় পাবেন? আপনার হারাবার কি আছে? সর্বস্ব এমনিতেই লুট করে নিয়ে যাচ্ছে। এটি ঘুরে দাঁড়াতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এগুলো একটু দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করার চেষ্টা করলাম। যারাই বিশ্বাসঘাতকতা করলেন, বেশি সময় লাগেনি। টিউজিএসের তো 12-15 বছর লেগেছে। তখনই দর্শকরা বলেছিলেন এই শিকারী মোড়ক, জঙ্গলের বন্য মোড়ক ধরবার জন্য শিকারী এই মোড়ককে ট্রেনিং দিয়ে ঠিক করে বনে নিয়ে যায়, একে ছেড়ে দিয়ে জঙ্গলের মোড়ক ধরে। তো অনেকটা এরকম এরা প্রায় 15 বছর সাধারণ লালনা বলেছে, এরা তো 3 বছর ধরা পড়ে গেছে, বিজেপির পেটে ঢুকেছে। দেখেছেন আপনারা এই লোকসভা নির্বাচনের প্রার্থী। আমি সেগুলি বলে সময় দেব না, আমি শুধু ঘটনাগুলো আপনাদের সামনে জাস্ট স্পর্শ করে যাচ্ছি বুঝবার জন্য। আপনারা বুঝতে পারবেন না মনে করার তো কোনো কারণ নেই। কোথায় আছি আমরা? এই অবস্থা থেকে ত্রিপুরাকে বের করে আনতে গেলে পর দেশের যে লড়াইটা চলছে, এই লড়াইয়ে তো বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে। তার সঙ্গে আমাদের এখানে 2টো এমপি আসনের প্রশ্ন যুক্ত। এটা ভাববেন রেখে আপনার যে অধিকার, সে অধিকার শহরের সাথে ঘর থেকে বেরিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে। ত্রিপুরা রাজ্যের সরকারটা কোথায়? সরকারই তো নয়, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বৃদ্ধি, গোটা পরিবার আত্মহত্যা করছে। খবর নিচ্ছে কেউ? কাজের জন্য বাইরে যাচ্ছে, ওখানে গিয়ে বেঘুরে বেড়া যাচ্ছে, মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছে না। খবর নিচ্ছে কেউ? খবর নিচ্ছে না তো। রাস্তাঘাট ভেঙে চৌচির, বিদ্যুতের খুঁটি পড়ে আছে, তুলবার লোক নাই, পানীয় জলের কল চলে না, সেচের মেশিন চলে না। এই 6টা বছর এরা করলোটা কি? এখন দেখলাম এডিসি ওদেরই শখের পছন্দের যে তীব্রতা তারাই চালাচ্ছে। এরা ওখানে কর্মচারীদের বেতন প্রথম 7 দিন 10 দিন পেরিয়ে গেলেও দিতে পারছে না। ব্যাপারটা কি? বামফ্রন্ট সরকারের সময় এরকম ঘটনা ঘটেছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? টাকা যাচ্ছে কোথায়? হচ্ছেটা কি? জঙ্গলের শাসন চলছে। আমার আগে কংগ্রেস দলের পক্ষ থেকে আমার ভগিনী যে বক্তৃতা করছিলেন, বিশেষ করে 23-এর নির্বাচনের পর যেটা আমরা লক্ষ্য করছি, আক্রান্ত মায়েরা বোনেরা পুলিশের কাছে গেলে পুলিশ মামলাই নিতে চাইছে না। বলছে কি হবে মামলা করে? কোর্টে যাবেন তো পয়সা খরচ হবে, আরো আক্রান্ত হবে। তারা তো বেগুজের মতো দাঁড়িয়ে আছেন, পরামর্শ দিচ্ছে ফিরে যান। বলে ফিরে গিয়ে কি করবো? মন্ডলের সঙ্গে কথা বলুন। তারা বলছে মন্ডল এটা কি? বলে মন্ডল কি চিনেন না? কোথায় আছে বিজেপি? তাদের কাছে যান, কিছু পয়সা করি খরচ হবে, মীমাংসা করে ফেলুন।
তা না করে যদি মামলা করেন, পয়সা খরচ হবে, আরো আক্রান্ত হবেন, সমস্যার সমাধান হবে না। এটা কোন রাজত্ব? এটাই তো জঙ্গলের শাসন। এটাকে চলতে দেবেন? প্রতিদিন রাস্তায় লাশ পড়ে থাকছে, মহিলা পুলিশ তুলে আনবার আগেই বলছে এটা তো আত্মহত্যা, এটা তো রোড অ্যাক্সিডেন্ট। আরে অদ্ভুত কথা, পুলিশ প্রথমেই দায়িত্ব অস্বীকার করছে। কি চলছে আগরতলা শহরে? কি হচ্ছে? আজকে পত্রিকা খুলে দেখবেন, শহরে এই প্রান্তে ওই প্রান্তে দুটো মেয়েদের মৃতদেহ পাওয়া গেছে। কি চলছে? কোথায় আছি আমরা? চাকরি চূড়ান্ত দুর্নীতি চলছে ত্রিপুরায়। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বাইরের রাজ্য থেকে এসে টাকার বিনিময়ে এসডিএম অফিস থেকে কিনে নিচ্ছে, ধরা পড়েছে। পশ্চিমবাংলার দুটো জেলা, উড়িষ্যার দুটো জেলা আরএসএস করে, সেখান থেকে আরএসএস এসে এখানে বিজেপির জন্য কাজ করে, টাকার বিনিময়ে তাদেরকে এনেছে, ইন্টারভিউ দিয়েছে। এখন জয়েন করতে গেলে পর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিতে হবে, সেই সার্টিফিকেট সংগ্রহ করছে তেলিয়ামুড়ার এসডিএম অফিস থেকে। ধরা পড়েছে এসডিএম অফিসের যে কর্মী, তার গর্দান কাটছে। তাহলে এসডিএম এর কি হলো? এসডিএম এর উপর যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার কি হলো? তারা রেহাই পেয়ে যাবেন? এরাই চাকরি পাচ্ছে, ঠিকানা লুকিয়ে রাখছে। কোথায় চাকরি? এই 100, 150, 200 নিয়মিত চাকরি কিছু হচ্ছে এখানে সেখানে কালে ভদ্রে, বাকি তো চাকরি নাই। দেশেই চাকরি নাই, দেশেই তো চাকরি নাই। অগ্নিবীর শুনেছেন, সেনাবাহিনী এদের নিয়ে ছেলে খেলা করছে, যারা বুক চিতিয়ে বিদেশি শক্তির হাত থেকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করে জীবন দিচ্ছে, তাদেরকে নিয়ে ছেলে খেলছে। আমরা প্রথম থেকে বিরোধিতা করেছিলাম। আজকে দেখলাম গতকালকে কংগ্রেস দলের নির্বাচনী ইস্তেহার যারা যা প্রকাশ করেছেন, যোগদের বিষয়ে কথা বলতে গিয়ে এই অগ্নিবীর বাতিল করবেন, তারাও বলতে বাধ্য হয়েছে। আমরা প্রথম থেকে বলছি এটা বেআইনি, এটা হতে পারে না। সৈন্যবাহিনীর ছেলেদের নিয়ে এরকম কাণ্ড হতে পারে না। আমি বিস্তৃত বলছি না, কিন্তু কথাগুলি কিছু না বললে তো আপনারাই বলেন কি হলো, আসলাম আপনার কথা শুনবার জন্য। ঠিকই তো, কিছু তো বলতে হবে। এটা খুব খারাপ অবস্থার মধ্যে আমরা চলছি। কৃষি, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট বাজারি ব্যবসায়ী আক্রান্ত অর্থনৈতিক দিক থেকে। তাহলে এই সমস্ত দিক থেকে বেরোতে গেলে পর ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোট বৃহত্তম অংশ একটা জায়গায় আনতে না পারলে পর যে পরাজয় নিশ্চিত করা কঠিন হবে। এটা ঠিক। দেশের সব রাজ্যে ইন্ডিয়া ব্লকের নিজেদের মধ্যে যে দলগুলো আছে তাদের মধ্যে আসন সমঝোতা আমরা যেমনটা চাই এরকমটা হয়ে যাবে মনে করার কারণ নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে অনেক রাজ্যেই ইতিমধ্যে সমঝোতা করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাকি যে যে জায়গাগুলিতে এখনো হয়নি, সাধারণ মানুষ নজর রাখছেন, তারাও তাদের নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করছেন। আমাদের তো বিশ্বাস অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলো সুরাহা সমাধান হবে, এবং এটাই তো বিজেপির সবচেয়ে বড় হয়। আপনারা শুনেছেন আমাদের দেশের এই 75-78 বছরের রাজত্বে এত প্রধানমন্ত্রী এসছেন গেছেন, কোন প্রধানমন্ত্রী এভাবে বুক ঠুকে বলতে পারে আমি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হব? শুনেছেন কেউ কোনোদিন? নরেন্দ্র মোদী বলেন এত ভয়, আসলে জিততে পারবেন না, ভয় পেয়ে বারবারই বলবার চেষ্টা করছেন 400 আসন, 370 আসন, কখনো কখনো বলছে 400 বেশি আসন। দায়ের চাইতে আঠার মোটা আমাদের রাজ্য কেউ কেউ আছেন এরকম কথাবার্তা বলবার চেষ্টা করছেন। অর্থটা কি? তার যে নেতৃত্ব, মাঝারি দলের সংগঠক, নিচের দলের কর্মী, তারা তো সবাই নির্ভুত মনে করার কারণ নেই। তাদেরও চোখ কান খোলা আছে, তারা খবর রাখছেন, তাদের নিজেদের জীবনের একটা অভিজ্ঞতা আছে, তারা বুঝতে পারছেন কি দিলাই সরকারটা গত 10 বছরে শুধুই তো টাটা, বিরলা, ডালমিয়া, সিঙ্গানিয়া, মফদ্দাল, জয়েল, রিলায়েন্স, আম্বানি তাদের স্বার্থ রক্ষা করলো। ধনী এবং গরিবের মধ্যে ফারাক, দুস্তর ব্যবধান তৈরি করলো আকাশ এবং পাতালের মতো। এরা তো এদের স্বার্থ রক্ষা করেছে, আমাদের দিকে তো তাকায়নি। শুধু বুজরুকি করেছে। কোথায় বছরে 2 কোটি চাকরি? তাহলে তো 10 বছরে 20 কোটি চাকরি হতো।
কোথায় কালো টাকা যারা দেশকে ফাঁকি দিয়ে বাইরে নিয়ে গেল সেই টাকা তুলে এনে প্রত্যেক পরিবারে 15 লক্ষ করে টাকা এখন এগুলোর ধারে কাছে যায় না? কোথায় কৃষকদের আয় উপার্জন 2.5 থেকে 3 গুণ করবে? তার ফসলের ন্যায্য ন্যূনতম দাবি কৃষক পায় না। কোথায় শ্রমিকদের মজুরি 2.5 গুণ 3 গুণ 4 গুণ করবে? এদের তো অধিকারী হরণ করে নিয়েছে 40টা 42টা আইন। মালিকদের স্বার্থে, শোষকদের স্বার্থে, লুটেরাদের স্বার্থে নতুন করে আইন তৈরি করে এদেরকে পায়ের তলায় চাপিয়ে রাখবার জন্য ব্যবস্থা করেছে। কাজে এই যে পরিস্থিতি চলছে, আমাদের মায়েদের বোনেদের মূল্যই তাদের কাছে নাই। তফসিলি উপজাতি ওবিসি এদেরকে এরা 2 নম্বর 3 নম্বর নাগরিক মনে করে। এই যে এখন বিজেপিকে বাদ দিলে পর সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে যে আওয়াজ উঠেছে, আমাদের লোক সংখ্যার হিসেব সেন্সাস যেটা হবে তাতে ধর্মের ভিত্তিতে সেন্সাসটা, সম্প্রদায়ের ভিত্তিতে সেন্সাস করতে হবে, এটার বিরোধিতা করছে বিজেপি। তাহলে ধরা পড়ে যাবে সমাজের ছোট্ট ক্ষুদ্র একটা অংশের স্বার্থে এই রাষ্ট্র ক্ষমতাকে তারা যে ব্যবহার করছে সাম্রাজ্যবাদের সাথে সমঝোতা করে, এটা ধরা পড়ে যাবে। কাজে এটাকে ঢেকে রাখবার জন্য বিরোধিতা করার চেষ্টা করছে। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের কাছে বিশেষ করে আবেদন, বিধানসভা নির্বাচনের চাইতেও এই লোকসভার নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশ যদি ঠিক না রাখা যায়, আপনি রাজ্য কি করে ঠিক রাখবেন? রাজ্যে আজকে যে পরিস্থিতি চলছে, অরাজকতা, এর থেকে আপনি উদ্ধার চান, বেরিয়ে আসতে চান, সভা শুনতে পর্যন্ত আসতে ভয় পান। আমি তো উল্লেখ করলাম আপনাদের এই সবার কোথায়, এটা তৈরি করা না। এই অবস্থা যদি পরিবর্তন চান তাহলে দিল্লির তো পরিবর্তন করতে হবে, সাহস করে বেরোতে হবে। আমরা এই কেন্দ্রে যার সমর্থনে এই সভাটার আয়োজন করেছি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সভাপতি, একসময় বিধায়ক ছিলেন একাধিকবার, সে যে আশিস হাত চিহ্ন। আমি বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো, কোনো দিন তো আমরা হাত চিহ্ন ভোট দিইনি, এখন আমাদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে হবে। কংগ্রেসে তো কোনোদিন কাস্তাতুরি তারকা চিহ্নে ভোট দেয়নি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তো কিছু হলো কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে। তাহলে আপনারা কোনো এই পরিস্থিতি দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আপনার স্বার্থে, জনগণের স্বার্থে আওয়াজ উঠেছে, আপনি যদি ওটা মানে ধরে বসে থাকেন, না না কাস্তাতুরি তারকা ছাড়া কোথাও ভোট দেবো না, যাবোই না ভোট দিতে, ভুল করবে। তাহলে সুবিধা হবে কার? বিজেপির সুবিধা। এটা তো ব্যক্তি আশিস শাহর প্রশ্ন না, এটার সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, এই প্রশ্নগুলো ওতপ্রোতভাবে যুক্ত। এটা মাথায় রাখতে হবে। কাজে সেখানে সংকীর্ণতার কোনো সুযোগ নাই, রাজনীতিতে সংকীর্ণতার কোনো সুযোগ নাই, শেষ বলে কোনো কথা নাই। প্রতিদিন প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে, তার প্রতিফলন রাজ্যে রাজ্যে ঘটছে। তার থেকে দাঁড়িয়ে বাস্তবতার মাটিতে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে। তাই আপনাদের কাছে বলছি, ওই সংকীর্ণ দৃষ্টিতে নিজেকে আবদ্ধ রাখবেন না, করবেন না। আমি বিশেষ করে বলবো কমিউনিস্ট পার্টির সমর্থক যারা, আপনারা তো করবেন না, পৃথিবীটা অনেক বড় আপনাদের কাছে। সেই ভাবনা নিয়ে এই নির্বাচনী সংগ্রাম খুঁজবার চেষ্টা করবেন না। আমরা যে বেরোচ্ছি, আশিস বাবু প্রার্থী কোথায়, কংগ্রেসের বন্ধু, আমরাই কে আগে যাবো? যাবেন। আশিস বাবুর বন্ধুদের যদি সংখ্যা এখানে কম থাকে তাতে অসুবিধা কি হলো? আমরাই তো তাকে প্রার্থী বলে সমর্থন করেছি। আপনি বসে থাকবেন নাকি? আপনি যাবেন, বাড়িতে যাবেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর তরফ থেকে একটা লিফলেট বের করেছি, বাড়িতে বাড়িতে যাবেন। তাতেও তো আশিস বাবুর কথা বলা আছে, সবার কথা বলা আছে। কে দেবে এটা? পোলিং এজেন্ট কে ঠিক করবে? আপনারা করবেন। পোস্টার কে লাগাবে? আমরা তো আশিস বাবুর জন্য পোস্টারও ছাপিয়ে দিচ্ছি প্রত্যেক বিধানসভা কেন্দ্রে। কে লাগাবে এটা? আশিস বাবু লাগাবেন। আপনি সিপিআইএম করে আপনি লাগাবেন না? লাগাতে হবে আপনাকে। এই জায়গায় ঠিক আছে, কংগ্রেস দলের বন্ধুরা তাদের ঝান্ডা নিয়ে মিছিল করবেন, আপনারা সিপিআইএম এর বন্ধুরা আপনারা আপনাদের দলের ঝান্ডা নিয়ে মিছিল করবেন, তাতে তো আপত্তি কেউ করছে না। কিন্তু এই যে নির্বাচনী কাজগুলো, এগুলো করতে হবে, সংকীর্ণতার কোনো সুযোগ নেই। যারা এখনো জড়তায় ভুগছেন, যারা এখনো এই বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন, আমি তাদের কাছে বিশেষ করে আবেদন করব, এটা সময়ের দাবি।
পরিস্থিতির চাহিদা, এতে সাড়া দিতে না পারলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান, আপনি সমাজ পরিবর্তনের জন্য বিপ্লবী সংগ্রামের কথা বলছেন, সেই সংগ্রামে মানুষ পাবেন কোত্থেকে? আজকের পরিস্থিতিতে যে দায়িত্ব পালন করার কথা আপনার, সেটা যদি ঠিক মতো পালন করতে না পারেন, আপনি বড় যে বিপ্লবী সংগ্রামের কথা বলছেন, সেখানে কোত্থেকে আপনি লোক জোগাড় করবেন? এটা মাথায় রাখতে হবে। কাজে সেদিক থেকে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের আবেদন, এই লড়াইটার গুরুত্ব তাৎপর্য জাতীয় প্রেক্ষাপটে উপলব্ধি করে নূতন উদ্যমে আপনাদের কিন্তু বেরোতে হবে। ঘরে ঘরে যান, বড় বড় মিটিং করা যাবে না, সময়ও কম। ঘরে ঘরে যান, একটা পাড়া যান, 2টা 4টা 5টা 10টা বারে একসাথে নিয়ে বসুন। গেলাম, নমস্কার করলাম আর চিহ্ন দেখিয়ে চলে আসলাম তা না, তাদের অনেক প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে। আপনারা যাবেন, বামফ্রন্টের লোক আমি বলছি, সরকারে ছিলেন অনেকদিন, 25 বছর এক নাগারে, এর আগে 10 বছর, সবই ঠিকঠাক আমরা করতে পেরেছি, ঘটনা তা না, কিছু ভুলভাল ছিল না তা না, ইচ্ছাকৃত না হোক অনিচ্ছাকৃত। অনেকের মধ্যে খুব বিক্ষোভ থাকতে পারে, প্রশ্ন করতে পারে, আপনারা ছিলেন, করলেন না, গেলাম, এত কিছু দেখলেন না, ঠিক আছে, তার তো জবাব আপনারা দিয়েছেন, শিক্ষা আপনারা দিয়েছেন। এখনই কি চান এটা ধরেই আপনি বসে থাকবেন? যা অরাজকতা চলছে এটা চলতে দেবেন? বুঝাতে হবে, রেগে না, ক্ষুব্ধ হয়ে না, বিনয়ের সাথে জয় করতে হবে, সঙ্গে নিতে হবে। চলুন একসাথে নতুন ভাবে আমরা এগোতে চাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে হবে। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট না, এটা মাথায় রেখে আপনারা অগ্রসর হবেন। এবং এই যে বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে গত 23-এর নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী যে ভোট নিয়ে জয়যুক্ত হয়েছেন, তার থেকে দ্বিগুণ ভোটে আশিস সাহা হাত চিহ্নে যাতে এখান থেকে ভোট পেয়ে বেরিয়ে দিতে পারে, তার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার এতক্ষণ যে আপনাদের সামনে কথা বললাম, আপনারা শুনলেন, আমাকে বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার।